যতগুলো নাটক করছি, আমার ক্যারিয়ার শুরু করছি নাটক দিয়ে, আমার একটা ফ্লপ নাটক নাই। অনেকে বলে যে আপনারা নিজেরাই একটা সিন্ডিকেট। মোশাররফ করিমকে দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ। অপূর্ব, নিশো, জোবান, তৌসিফ আমাদেরকে ওই রকম ভাবে না। মোশাররফ করিম যেভাবে আমি চলাফেরা করি, যেভাবে কথা বলি, এটা ছেলে মেয়ে না হলে তো আমাদেরও প্রেম হয়ে যেত। আপনি রাজনীতি করেন বা না করেন, রাজনীতি আপনাকে চালায়। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের বিশেষ আয়োজন গসিপ অ্যান্ড গ্লিটসে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিয়া। আজকের অতিথি এমন একজন মানুষ যাকে এখন শুধু নির্মাতা বললে কম বলা হয়। দর্শক তাকে ডাকেন বোরহান ভাই, কেউ বলেন লাবু কমিশনার। কারণ চরিত্রে ঢুকলে তিনি হয়ে ওঠেন একেবারে আপনজন। বিজ্ঞাপন আর নাটকের সফল নির্মাতা থেকে অভিনয়ে এসে তিনি জনপ্রিয়তার নতুন গল্প লিখছেন। আমাদের আজকে গসিপ অ্যান্ড গ্লিটসের অতিথি শরাফ আহমেদ জীবন। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? আমি আছি চমৎকার, আপনি কেমন আছেন? আমিও ভালো। আপনার কাছে আমি শুরুতেই একটা প্রশ্ন রাখতে চাই যে মানুষ আমরা ঘরে ডিম লাইট কেন রাখি? ফিল গুডের জন্য, আরামের জন্য। ডিম লাইট থাকলে কি আরাম লাগে? আমাদের ক্যামেরার সামনে, ক্যামেরার উপরে যে লাইটগুলো, আপনার কাছে কি আরাম লাগছে? অনেক বেশি লাইট, অনেক বেশি লাইট যেরকম আপনাকে আরাম দেয় না, অন্ধকারও আপনাকে আরাম দেয় না, কমফোর্টটা দেয় না। তো ডিম লাইটটা আপনাকে সেই কমফোর্টটা দেবে। আচ্ছা, আর এইটা সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি জরুরি। আমরা মেটাফরিকভাবে এটা ব্যবহার করেছি। সম্পর্কের ক্ষেত্রে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট কেয়ারগুলো, ছোট ছোট মিথ্যাগুলো, ছোট ছোট ভালোবাসাগুলো, দুষ্টমিগুলো, এইগুলো খুব কাজে Matter লাগে, করে। ম্যাটার করে। দ্যাটস ওয়াই আমরা ডিম লাইট মেনশন করেছি আর কি টাইটেলটা। এই গল্পটা নিয়েই কাজ করার ইচ্ছে কেন হলো আপনার? আমার কাছে চরকি থেকে, চরকি মানে এটার তো মিনিস্ট্রি অফ লাভের, এটার প্রডিউসার হচ্ছে নুসরাত ইমরোজ তিশা, তো আমাদের ভাবি। সো আমরা তো একই পরিবারের মানুষ। তো আমাকে একদিন ফোন করে বললো যে তোমার কাছে কোনো একটা গল্প আছে একটু রমকম টাইপের, তোমার চক্কর দেখলাম, আমার খুব ভালো লাগছে। তাই আমি বললাম, ও আচ্ছা, তুমি দেখছো ফাইনালি? বললো যে হ্যাঁ, আমি তোমার প্রিমিয়ারে যেতে পারি না, ইত্যাদি ইত্যাদি, তোমার বস ব্যস্ত দিতে। আমি ঠিক আছে, দিব না। তো আমার একজন কলিগ আছেন, ওর নাম হচ্ছে নাহিদ হাসনাত, আমরা চক্করও একসাথে করেছি। ও বেসিক্যালি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। বললাম যে চলো একটা গল্প নিয়ে যাই। বলতেছে ভাই, আমার কাছে একটা গল্প আছে, কয়েকদিন ধরে ভাবছিলাম আপনার কাছে শেয়ার করব, পছন্দ করবো কিনা জানি না, তবে এটা শোনাইতে পারি। আমি কীরকম এটা শুনো? বলো যে একটা কমেডিয়ানের লাইফ। আমি বলছি আরে এরকম তো আমিও ভাবছি, আমি তো একটা জোকারের লাইফ নিয়ে অনেক গল্প ভাবি, কিন্তু আসলে ফাইনালি এন্ডিংয়ে যেতে পারি না। কীরকম বলো তো? বলে এরকম। আমার যে আচ্ছা, এটা তো কমেডিয়ানের লাইফ, মানে থিমটা হচ্ছে এরকম যে মানুষকে হাসায়, বাট তার লাইফে হাসি নেই। দ্যাট ওয়াজ দ্য মোটো। তো এইটাকে পরে আমরা ক্রাফট করি তো তারপরে ভাবির কাছে গেলাম, ভাবি শুনেছে, ওকে ডান। তারপরে আর কি কাজটা শুরু করে দেয় আর কি। সো আমাদের যে ওইরকম কোনো প্রিপারেশন ছিল যে এইটাই করবো বা এরকম না, একটা কাজের অপরচুনিটি আসছে, একটা স্টোরি ছিল, সো এটা। এখন বাকি পরের যে জিনিসগুলো, যে আমার ফার্স্ট মোটো ছিল হচ্ছে যে আমাদের যে একটা মানুষ হাসায় অন্যকে কিন্তু নিজের জীবনে হাসি নাই, এইটা ছিল ফার্স্ট মোটো, ট্যাগ লাইন বা ফিলোসফিক্যাল লাইন। এরপরে কিন্তু আমরা চলে আসলাম ডিম লাইটে। যখন এটার নাম দিলাম ডিম লাইট, তখন আবার ডিম লাইটের সাথে লাইফের, রিলেশনশিপের, জীবন যাপনের জগতের নানান জিনিসগুলো আবার কানেকশন করার চেষ্টা করেছি। ওই ফিল্মটা আপনি ডিরেক্ট করেছেন, কিন্তু কালো রঞ্জন যে চরিত্রটি এখন সবার মন ছুঁয়ে যাচ্ছে বা সবাই হাসছে এই চরিত্রটি দেখে, এই চরিত্রে নিজে অভিনয় করবেন, এটা ভেবেই কি না, আপনি একদমই এটা না, নির্মাণ করলেন? একদমই না। বসুন্ধরা গ্রুপ যখন একটা প্রোডাক্ট আনে, তখন তো একটা কনজিউমারের পালস ওনারা একটা রিসার্চ করে যে কোন প্রোডাক্টটা কোন ধরনের কনজিউমার কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করবে। এক ধরনের তো মার্কেট রিসার্চ হয়। সো আমরা যখন স্ক্রিপ্ট করি, তখন আমরা অডিয়েন্সের একটা পালস আমরা রিসার্চ করি যে স্ক্রিপ্টের কোন জায়গায়, ক্যারেক্টারের কোন জায়গায়, কোন পোর্শনে গিয়ে কীভাবে করলে এটাকে অডিয়েন্স। দেখেন, আমার লাইফে আমি যতগুলো নাটক করছি, আমার ক্যারিয়ার শুরু করছি নাটক দিয়ে, আমার একটা ফ্লপ নাটক নাই। আমি খুব ক্রেডিট নিচ্ছি না, আমি বললাম না যে আমি খুব বড় বিশাল কিছু ব্র্যান্ডেড কেউ, ওইটা না। মানে আমার যেটা একটা গবেষণা থাকে, আমি ধরেন 500-র উপরে বিজ্ঞাপন করছি, এখনও স্টিল করে যাচ্ছি, মোটামুটি দেখার মতো সব বিজ্ঞাপনই। আমি প্রথম ছবি করলাম চক্কর, মোটামুটি মানুষ অ্যাকসেপ্ট করছে। কত ব্যবসা হয়েছে না হয়েছে সেটা হলো অন্য বিষয়। সো আমি যখন এই কাজটাও করছি, তখন আমার তো একটা গবেষণা থাকে। এই গবেষণার জায়গা থেকেই কালো রঞ্জনটা আসছে। যেহেতু আমার মূল প্রোটাগনিস্ট কি মোশাররফ করিম ছিল কমেডিয়ান, তা এর একটা পার্সোনাল লাইফের একটা ইন্টারাকশন দরকার। সেই ইন্টারাকশনটা কার সাথে করবে? দো হি হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড তার একটা এক্সট্রা ম্যারিটাল একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, সেটা ফ্রেন্ডশিপ হইতে পারে বা
সকল পরকীয়া হইতে পারে, নানান কিছু হইতে পারে, আমরা বলতে পারি। কিন্তু ওর ইমোশনকে আপনাকে হয় বন্ধ রাখতে হবে না কিছু রাখতে হবে। তখন আমরা চিন্তা করে দেখলাম একটা উইয়ার্ড ক্যারেক্টার আমরা প্রেজেন্ট করি। সেটা কি, যে তার কাছে কমেডি শিখতে আসছে একটা ছেলে, তো কি আছে এরকম। তো কালো রঞ্জন হচ্ছে যে আমাদের অফিসের কুক, সে হি ইজ ফ্রম কী বলে এটা, খাগড়াছড়ি। তো কালো রঞ্জন হচ্ছে ভেরি শার্প গাই, ফর্সা। তো কালো রঞ্জন নামটা ওইখান থেকে নিয়ে, এবং খুব কম কথা বলে। তো আমি বললাম যে কালো রঞ্জনের চরিত্র কম কথা বললে তো টিভির মানুষে দেখবে না, আপনি তো কথা বলতে হবে। আপনি খালি সাইলেন্স দিয়ে মোমেন্ট তৈরি করলেন, আপনি তাহলে কমেডি নাটক তো আপনি করতে পারবেন না বা ফিল্ম করতে পারবেন না। তো এইটার আমার চরিত্রটাতে আমার যাওয়ার ফলে এটা হয়েছে কি যে আমরা কাউকে আসলে খুঁজে পাচ্ছিলাম না। সো রনি বললো যে আমার তো মনে হয় যে এটা তুমি করো, তুমি আর মোশাররফ ভাই একটা ডো হয় যদি, তাহলে একটা আমার মনে হয় যে আমরা পরবর্তীতেও আরও এগোতে পারি। এবং বললাম যে না, আমার দুইটা কাজ করা একসাথে আসলে একটা ডিফিকাল্ট হয়। তো আমরা আসলে বেসিক্যালি আমরা প্রচুর সার্চিংও করছি, কিন্তু যাকেই বলি তাকেই চরকি বা ছবিয়াল বলে যে না, আমাদের পছন্দ, এটা তুমি করে ফেলো, অসুবিধা নেই। তো আমি যেটা করছি, আমি কি এরকম কিছু করা হয়েছে? না, আমাকে তো পেমেন্ট দেওয়া হয় নাই। আচ্ছা, আমাকে পেমেন্ট দেওয়া হয় নাই, আমার আর্টিস্ট হিসেবে আমাকে পেমেন্ট দেওয়া হয় নাই। মানে এখন যদি প্রোডাকশন থেকে যদি কোনো লাভ বের করে দিই, প্রোডাকশন থেকে লাভ হবে না নিশ্চিত। তো আই ডিডন্ট গেট এনি মানি, সো অ্যাজ এন পারফর্মার। আর আমি ডিরেক্টর হিসেবে আমাদের তো প্যাকেজে কাজ থাকে, সো এটার তো অন্য হিসাব, এটা তো ব্যবসায়িক হিসাব, এটা তো পুরো অফিসই পায়। এটা আই হ্যাভ টু মেক সামথিং ডিফারেন্ট, লাইক যে লুক ওয়াইজ আমি কীভাবে কী করতে পারি। তখন আমি কী করলাম যে আর আমার টু এইজটাও একটু আমাকে কমায় দেখাইতে হবে। তো ওইটার জন্য আমি যেটা কী করলাম যে আমি শেভ করে ফেললাম, আমি গোফ রাখলাম, আমি চুলটাকে ছোট করে ফেললাম একদম। আর একটা জিনিস আমি যেটা করলাম যে আমি প্রচুর খাওয়া দাওয়া করলাম কয়েকদিন, যাতে আমার একটু জিনিসটাকে একটু ভালকি ভালকি লাগে, ঠিক আছে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো শুটিং শুরু করতে না করতেই আমার চিকুনগুনিয়া ধরা পড়লো। তারপর এখন আবার ওয়েট লুজ, এখনও তো চিকুনগুনিয়া সাফারিং, এই আর কি। চক্করেও দেখেছি এবং ড্রিম লাইটও দেখছি যে মোশাররফ করিম ভাইয়ের সাথে আপনার একটা রসায়ন দাঁড়িয়ে গেছে। এই বোঝাপড়াটা কিভাবে তৈরি হলো? এটা বহু আগের, ওটা ক্যারাম থেকে, যখন উনি প্রথম কাজ করলো আমাদের সাথে ছবিয়ালে ক্যারাম, তখন থেকে ওনার সাথে আমার রসায়ন। কারণ আমি যখন প্রথম দেখছি ওনাকে, তখনই এই ভদ্রলোককে আমার ভালো লাগছে। প্রথম কথা হলো যে উনি অসম্ভব পড়াশোনা জানা মানুষ, অসম্ভব বিনয়ী, অসম্ভব হেল্পফুল। তো আমরা দিন শেষে কোনটাকে জাজ করি? একটা সুদর্শন মানুষ, একটা সুন্দরী রমণী, এর বাইরেও তো আমরা দেখি আমরা দিন শেষে মানুষ হিসেবে কেমন, সেটাই তো জাজমেন্টের জায়গায় যাই সব শেষে ধরেন। সো ওনার সাথে এই রসায়নটার মূলে হচ্ছে যে উনার, আমার না যতটুকু ক্রেডিট, এর চেয়ে বেশি ক্রেডিট হলো উনার। উনি মানুষ হিসেবে এরকম যে উনি মানুষকে যে অ্যাট্রাক্ট করে রাখে। আর আমি যখন করছিলাম, আমি যখন প্রথম সিনেমা বানাবো, তখন আমি আসলে আমরা একসাথে কাজ করব, এটা এক ধরনের ক্যাজুয়াল কথা ছিল। আমি বলছিলাম, হ্যাঁ, এটা অনেক আগে আমি বলছিলাম, যখন আমরা রেগুলার আড্ডা দিই, রেগুলার নাটক করি। তারপরে তো উনি বিশাল ব্যস্ত হয়ে গেল, আর আমিও আমার জীবিকার জন্য আমিও ব্যস্ত হয়ে গেলাম। তারপরে আমাদের যোগাযোগটা কমে গেল। কিন্তু আমি যখন স্টোরিটা ক্রাফট করি, তখন কেমনে যেন মিলে গেল আর কি। হয়তো আমি অনেস্টলি চাইছিলাম যে ওনার সাথে কাজ হোক। তো ওনাকে যখন আমি গল্পটা শোনাইলাম, উনি শুনলো, ওনার বাসায় গিয়ে বললো চলো করে ফেলি। পরিচালক হিসেবে মোশাররফ করিমকে পরিচালনা করা কি সহজ না কঠিন মনে হয়েছে আপনার কাছে? এটার আসলে ডিরেক্ট কোনো উত্তর নাই আসলে। মানে ডিরেকশন প্রফেশনটা এরকম যে আপনি কোনো কিছু না জেনেও আপনি ডিরেকশনটা দিয়ে ফেলতে পারবেন, এবং অনেকে দিচ্ছেও, আবার অনেক কিছু জেনেও আপনি ডিরেকশনটা দিতে পারবেন না। এখন পার্টিকুলার মোশাররফ করিমের ক্ষেত্রে যদি আসি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে মোশাররফ করিমকে দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ। কিভাবে সহজ আমি জিনিসটা বলি। আপনি অ্যাকশন বলে ফেলেন, উনি ওনার মতো করে অ্যাক্টিং করে গেল। আপনি কাট কখন বলবেন? দেয়ার ইজ নো প্যারামিটার, রাইট? কাটের জন্য আপনি কখন ফিল করবেন যেটা হয়ে গেছে? এটা কি জ্বর যে 104 ডিগ্রি হলে সাপোজ এটা ঢুকায় দেয়? বিষয়টা তো এরকম না। এটা তো ফিল, তাই না? সেন্স, আপনাকে এটা কমন সেন্স। এখানেই আপনাকে নির্ভর করবে আপনার ইন্টেলেকচুয়ালিটি কেমন। তো যদি সেটা না হয়, তার মানে মোশাররফ করিম দিয়ে অ্যাক্টিং করানো খুব সহজ, আবার কঠিনও। বুঝে নিতে হবে এটা। ওনাকে যদি ছেড়ে যাওয়া দেয়, উনি যদি ভালো পারফর্মার, তো আমি যদি একটু মোশাররফ করিমের সমালোচনা করি, তাহলে দেখবেন মোশাররফ করিমের যে টিভি ফিকশনগুলো, আমরা বলি যে উনি অনেক বেশি কাজ করে, অনেক বস্তা বস্তা কাজ করে, ইত্যাদি ইত্যাদি, বিকজ অফ হিস ডিরেক্টর অ্যাকশনটা বলে মোশাররফ করিম যাইতেই থাকে, তাকে কাট বলতে হবে না। ডিরেক্টর হইতে হলে প্রথমত যেটা হতো, আপনার নো বলা শিখতে হবে। আপনাকে বলতে হবে না এটা হয় নাই, আমি এটা এইভাবে চাই। তো সেই জায়গাটা মোশাররফ করিম অভিনেতা হিসেবে কি কতটুকু গ্রহণ করে আপনার নো বলাটা? বা আমার নো বলাটা সে কেন গ্রহণ করবে না?
অফকোর্স গ্রহণ করবে, কেন অনেক না? সময় তো এরকম শোনা যায় যে যখন একজন না, এটা তো আমি জনপ্রিয় অভিনেতা আমি দাঁড়িয়ে অনেক যায়, অনেক আমি যখন অভিনেতা হিসেবে কাজ করি, অনেক ডিরেক্টর বলে জিনিসটা, ভাই জিনিসটা এরকম না। আমি কিরকম তাহলে দেখায় দেবো, ওটা দেখায় দিতে হবে তো। এটা শুনেন, পৃথিবীতে যত বড় বড় ডিরেক্টর আছে, সমস্ত ডিরেক্টরই অ্যাক্টিংটা খুব ভালো পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আপনি রোহিত শেট্টির যদি দেখেন, আপনি দেখবেন রোহিত শেট্টি আপনি তো যেভাবে অ্যাকশন জিনিসগুলো দেখায় দেয়, তো আপনাকে জানতে হবে না অ্যাক্টিং? তো আপনি যখন জানবেন জিনিসটা, সে আপনি একটা জিনিস জানেন না, আমি জানি, আপনাকে বুঝেন বা আপনি বললেন, আমি তো মেনে নিতে অসুবিধা নাই তো। এটা একদম দিন শেষে আমাদের উদ্দেশ্যটা তো কাজটা ভালো হওয়া, কাজটা কাজটা ভালো করা। করা। সো ওই জায়গা থেকে তো পার্সোনাল কোনো ইগোর কোনো কাজ নাই। হ্যাঁ, কারো কারো তো ইগো থাকতেই পারে, এটা তো থাকবেই। পৃথিবীতে অ্যাবসলিউট বলে তো কোনো কিছু নাই, তাই না? সব ডিরেক্টরই খারাপ, মেয়েদের সাথে এটা 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 ওইটা ওইটা সেটা করে রুমে ডেকে নেই। আসলে কি সত্যি বিষয়টা তো না, না। কিছু কিছু ডিরেক্টর করে, ওই হিসেবে তো মেয়েদেরও বলা যায়, তাই না? সো আমাদের পয়েন্টে অনেক কথা বলে ফেলছি, প্রাসঙ্গিক অনেক কথা, সম্পূরক অনেক কথা বলে ফেলছি, কিন্তু বিষয়টা হলো যে অ্যাক্টিং করার জন্য যে বুদ্ধিটা দরকার, সেই বুদ্ধিটা মোশাররফ করিম সাহেবের আছে। সো তাকে দিয়ে যে কেউ যে কোনোভাবে কাজ করাইতে পারেন, কিন্তু না বলাটা শিখতে হবে। ড্রিম লাইটের যে সিচুয়েশনটা আপনি দর্শকের সামনে আহ, আহ, দেখিয়েছেন, আপনার লাইফে কি এরকম কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনি কখনো পড়েছেন? আমার ফেসবুকের একটা আছে যে তুই নিজে ফেসবুকের জোকারবার্গকে নিয়ে মানুষের মাঝে মাঝে পোস্ট দে, তো তুই নিজে বেটা বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করতেছস আর সারা দুনিয়াতে পরকীয়া ছড়াই দিছস। মানে এরকম একটা আছে না যে ফেসবুকের কারণে তো মানুষের সহজলভ্য হয়েছে, মানুষের সাথে একদম। কমিউনিকেশন বাড়ে, নানান কিছু। ধরেন আজকে আপনার বয়ফ্রেন্ডের সাথে বা হাজব্যান্ডের সাথে হইলো, আপনি ডিস্ট্রাক্টেড হওয়ার জন্য আপনার বন্ধুর সাথে কফি খেতে গেছেন, দুদিন পরে ভালো লাগলো, আপনি তার সাথে ডেটে গেছেন, নানান কিছু হচ্ছে। বা আমার ক্ষেত্রেও সেটা হতে, আপনাদের বলাটা ঠিক হচ্ছে না এটা। তো সহজলভ্যতা জিনিসটা এটা হয়। এখন আমার জীবনেরই কাহিনী এইটা হইতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। এরকম তো বেদনা, কবিরা অনেক বেদনার কবিতা লিখছে, সবাইকে বেদনার মধ্যে পড়ে। আমরা যখন না, মৃত্যু আমি দৃশ্য just করি, জানতে না না চাচ্ছি। জাস্ট বলেন, আমরা যখন মৃত্যু দৃশ্য করি তখন মানুষ কি মাইরে করি? না, নিশ্চয়ই না। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ, ইটস এ কমন থিং। হিউম্যান ক্যারেক্টার, এটা তো একটা কমন থিং, তাই না? সো ওই জায়গা থেকে আমরা যখন একটা গল্প বলার চেষ্টা করি, তো নিজের জীবন থেকে, আশেপাশের মানুষের জীবন থেকে, আশেপাশে থেকেই তো আসলে উপাদানগুলো নেওয়া হয়। বাট যখন আমরা স্টোরিটার আইডিয়া আসে, তখন ইট ওয়াজ অর্গ্যানিক। কিন্তু এরপরে যখন ইনভলভ হয়ে যাই, তখন তো আর এরকম থাকে না। এখন ধরুন আমি যদি পার্টিকুলারলি বলি যে আমার একটা দৃশ্য আছে, যে আমি শুরুর দৃশ্যটা একটা গায়ে হলুদের দৃশ্য, স্পয়লার দিচ্ছে না, গায়ে হলুদের দৃশ্য, এটার সাথে তো কোনো সম্পর্ক নাই গল্পের। তা আমরা কেন একটু হিউজ করে করলাম? সো এটা তো ডিরেক্টরের ব্যাপার। যেমন ধরুন আমার একটা দৃশ্য আছে, আমি মোশাররফ করিম, আমি যখন বিদায় নিচ্ছি, আমি যখন কথা বলতেছি, তো আমি এটা ব্যাকড্রপে বড় বড় বিল্ডিং কেন রাখলাম, কেন এখানে পানি রাখলাম, এখানে এনে গ্রিন রাখলাম? এটা তো ক্রাফটিংয়ের বিষয়। এটা যদি কারো লাইফে যদি পার্সোনালি ঘটেও থাকে, কারো পার্সোনাল লাইফে, বা আমার গল্প, কিংবা আমার যার স্টোরি, নাহিদ হাসানের গল্প, কিংবা মোশাররফ করিমের গল্প যদি হয়ে থাকে, বা আমাদের লাইফের সাথে রেলেভেন্ট কিছু ঘটেও থাকে, তাহলে এই জিনিসগুলো তো আসলে ক্রাফটিং, একদম তাই না? কিংবা হাজব্যান্ড ওয়াইফের যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়ার সময় আমরা তো ফিল্মিং জায়গা থেকে আমরা কেন এরকম করলাম, যে কেন পুরাটা অলমোস্ট আনকাট শট কেন রাখলাম এটা? কিংবা শেষ দৃশ্যটা কেন আমি বিকাল থেকে শুটিং করে, আমি 2 দিনে শুট করছি ওই দৃশ্যটা, বিকাল থেকে শুরু করে কেন আমি একদম সানসেট পর্যন্ত গেলাম? এর সাথে তো পার্সোনাল লাইফের কোনো রিলেশন নাই। ড্রিম লাইট মুক্তির পর আপনার দর্শক বা শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদের থেকে সব থেকে উইয়ার্ড বা অপ্রত্যাশিত সাড়া বা মেসেজ কি পেয়েছেন আপনি? আমাদের একটু ব্যাড লাকের প্রসঙ্গটা এসেছে। তো আমি তখন ঢাকার বাইরে, আচ্ছা, তো পরের দিন সকালে 11টার দিকে ফোন দিছে আনিসুল হক, কি ঘুমাইতেছো নাকি? আমি সে না, এই যে রেডি হচ্ছি, শুটিংয়ে যাবো। কোথায় তুমি? আমি যে ঢাকার বাইরে আছে। ডিমলাইটে দেখলাম, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মোশাররফ খুব ভালো করছে, মোশাররফের ওয়াইফ তানজিকা খুব ভালো করছে, ইভানা মেয়েটা চুলের স্টাইল মাইল দিয়ে ভালো করছো, তুমি খুব ভালো অ্যাক্টিং, আচ্ছা তুমি যে এত ভালো অ্যাক্টিং করো এটা তো আমি তো দেখি না, আমি শুনছি মানুষের কাছে, বাট ওই যে তুমি যখন বিদায় নাও ওই সিনটা খুব ভালো করছো, আর বুঝতে পারছো এটা তোমার জীবনের গল্প। দ্যাট ওয়াজ উইয়ার্ড। উনি এক নাগারে বলে গেছে। আমি না, আমি এটা আমার লাইফের গল্প না। বলে না না, আমি বুঝতে পারছি, এটা যতই করো আমি এটা শুনছি। তো এরকম হ্যাঁ। কাহিনী আমরা আমাদের আশেপাশেই দেখে হ্যাঁ, থাকি, হ্যাঁ, আমাদের হ্যাঁ। সাথেই ঘটে হ্যাঁ, থাকে। এবং আমি যেটা হলো কি যে, আমি ধরেন আপনি গল্পের 120 মিনিটের গল্প 110 মিনিট পর্যন্ত আমরা মজাই করে গেছি। শেষ 10 মিনিট আমরা একটু ইমোশনালি একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করছি, যে আমরা আসলে বলতে চাই কি। এইটাই আসলে। সো মানে এনগেজিং আর কি জিনিসটা।
তবে হ্যাঁ, ওটিটির ব্যাপারটা হলো কি, ওটিটিতে যেটা হয় কি, যেটা আমি বলছিলাম যে কিছুটা আমার সর্ট অফ ব্যাড লাক, অনলাইনে ইস্যুর তো আর শেষ থাকে না, এটা তো আর থিয়েটারের না। তো যেদিন এটা রিলিজ হলো এই দিনই ধরেন হাদির মানে দুঃখজনকভাবে ওই ইনসিডেন্টটা ঘটছে। তারপরে পরের উইকে আমরা আবার জিনিসটি হচ্ছিল, তখন আবার ওর মৃত্যু সংবাদটা আসলো। সো আমরা আসলে ক্যাম্পেইন বা মানুষের যে মেন্টালিটি অ্যান্ড ইউনো হি ওয়াজ ভেরি পপুলার অ্যান্ড মানে আমি পার্সোনালি ওকে খুব পছন্দ করতাম, যে ওর এগুলো দেখতাম এবং হাসতাম। আমি মানে করতাম যে এইরকমভাবে যে হ্যাঁ, কেউ একজন আছে যেইভাবে কথা বলতে পারে, মানে 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 প্রতিবাদের ভাবে করা হ্যাঁ, মানে যায় মানে বা- কোদালটাকে গোলাপ ফুল বলে না। আমাদের প্রতিবাদের ভাষা হলো তো যে যেদিকে হাঁটা দেয় ওই দিকেই চলে আর কি, সত্য হোক মিথ্যা হোক, যে ও অ্যাটলিস্ট সত্যটা বলছে। সো ওই জায়গা থেকে তো একটু অনলাইনে একটা ইফেক্ট পড়েই, বাট সোফার যারা দেখতেছেন, যতটুকু জানলাম আর কি, যে চরকিস হ্যাপি, যে তাদের রিসেন্টলি যত প্রোডাকশন এগুলো হচ্ছে এটা ভালো যাচ্ছে। অ্যান্ড আমি মানে আপনার মাধ্যমেই বলি যে যারা আমার ভক্ত দর্শক আছেন, মানে আপনারা দেখতে পারেন সময় থাকলে, মানে সময়টা লস হবে না আর কি। আপনি যখন পাবলিক কোনো অ্যাপিয়ারেন্সে চান, দর্শক যখন আপনাকে লাবু কমিশনার বা বোরহান ভাই এই নামগুলোতে ডাকে আপনার আসল নাম বাদ দিয়ে, তখন আপনার ভেতরের অনুভূতিটা কেমন হয়, নাকি এখন এটার সাথে নিজেকে একটু ডাইজেস্ট করে ফেলেছেন? আমি তো খুব সাধারণ জীবনযাপন করি, চায়ের দোকান থেকে শুরু করে বাজার করা থেকে শুরু করে ফুটবল খেলা, রাস্তায় হাঁটা, দৌড়ানো, জিম করা, সবই আমি সাধারণভাবে করি। মানে নিজে বাজার করে? হ্যাঁ, আমি সবই করি একদম, ঠিক আছে। বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আনি, ঠিক আছে। সো আমি বললাম না, একদম মানে সাধারণ জীবনযাপন, যেটা এর চেয়ে সাধারণ আর কিছু হইতে পারে না আর কি, ঠিক আছে। সো আমার বাসার আমি যে দারোয়ানরা যেখানে বসে, আমি অনেক সময় যেটা হয় যে ওইখানে বসে আমি ধরেন ওদের চেয়ারে বসে থাকি, ওরা উঠে দাঁড়া থেকে কথা বলে, আমি একটু বসি, এটা এরকম এটা। সো অনেক সময় বাইরের কোনো গেস্ট আসলে ভুলও করে, ঠিক আছে, আমার কাছে এসে জিজ্ঞেসও করে যে আমি অমুক ফ্লোরে যাবো, এটা আমি বলি যে আমি তো জানি না, ওনারা জানে, এরকম। সো এটা হচ্ছে আমার লাইফস্টাইল। সো ওই জায়গা থেকে শুরুর দিকে একটু উইয়ার্ড লাগতো যে আমার তো ভাই একটা নাম আছে। পরে আমি দেখলাম যে না, আমরা যেরকম আসাদুজ্জামান নূরকে আমরা যখন করতাম বাকের ভাই, আমি হ্যাঁ, নিজেও এখন অনেক দিন পর্যন্ত। পর্যন্ত হ্যাঁ আমরা জানতাম যে এটা ইটস এ পাওয়ার অফ দ্যাট ক্যারেক্টার। সো এটাকে অ্যাকসেপ্ট করে ফেলাই ভালো আর কি। তো আমার যেটা হয়েছে, আমাকে কেউ কখনোই মানে কি বলা যায় এটাকে, মিডিয়া কাজ করলেও প্রোটাগনিস্ট হিসেবে অনেক কন্টেন্টে কাজ করি, মানে এই আছে না যে অপূর্ব, নিশো, জোবান, তৌসিফ আমাদেরকে ওই রকম ভাবে না, আমাদেরকে ভাবে ভাই ব্রাদার। মানে আমার সাথে কেউ ছবি তুলে আমার কাঁধে হাত দিয়ে তুলে, একটা হলো হাইটের কারণে যে আমি একটু ছোটোখাটো হাইট, এটার জন্য একটু সুবিধা হয়। আর একটা হলো যে না, এর সাথে তো এইভাবেই ছবি তুলবো, ঠিক আছে, এ তো আমার ভাই ব্রাদার, মানে ধরেন মানে আপনজনের মতো আপনজনের মতো। এবং আমার ধরেন যে ওই এলিট শ্রেণীর লোকজনে তো চোখাচোখি হয়ে গেলে বা ই হইলে, হ্যাঁ আপনার অভিনয় কিন্তু ভালো লাগে, একটু অ্যাপ্রিসিয়েশন এরকম হয়, খুবই লো ক্যাটাগরিতে, বলবো কি বলবে না এই লেভেলে থাকে আর কি। আর যারা আমার একদম জেনুইন, যারা আমাকে পছন্দ করে এবং যারা আমার দুইটা কাজই সম্বন্ধে আমার ধারণা থাকে, ওরা ধরেন একদম ওদের অ্যাপ্রিসিয়েশনটা হলো যে একদম ভাই, ঠিক আছে ভাই, একটু জোড়ায় ধরি, বা একটু কাঁধে হাত দেন, বা একটু আপনার একটু ধরি। সো এইটা যেটা করে কি, এইটা এক ধরনের আপনাকে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি করে আর কি। ভালো লাগাটা কি হয়, একটা ফিলিং গুড ব্যাপার হয়, তাই না? ওটা একটা আত্মবিশ্বাস তৈরি করে আর কি, যে ওকে ফাইন, তাহলে আই হ্যাভ টু ডু সামথিং। মানে খুব তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য চিন্তা করার দরকার নাই, প্রাকৃতিকভাবে যেভাবে মারা যাবো ওইভাবেই হোক, এতদিন কাজটা বেঁচে করে থাকার যায় আর কি। একটা নতুন ভালো হ্যাঁ, মানে লাগা, ওইটাই আর কি। অনুপ্রেরণা যোগায়। এইটা সবশেষে তো আসলে কাজ। দর্শক তো সবসময় আপনাকে একটু হাস্যরসাত্মক ক্যারেক্টার দেখতে বেশি পছন্দ করে, বা একটু কমেডির মধ্যে। তো ব্যক্তি জীবনে আপনি ব্যক্তি জীবন কেমন, সে কি আমি এরকম? একদম ব্যক্তি জীবন, আমার সাথে আমার যারা বন্ধু বান্ধব আছে, আপনাদের আফতাব, ওদের সাথে ওরা আমার বন্ধু বান্ধব, রনি আমার বন্ধু বান্ধব, যারা আমাকে মানে এখানকার কথা বলছি আর কি, আমার বন্ধুর সংখ্যা প্রচুর, মনে হয় সারা পৃথিবীতেই আমার বন্ধু আছে। সো আমি ব্যক্তি জীবনে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ফান লাভিং, টু সাম এক্সটেন্ট আমি ক্লেম করতে পারি আমি অনেস্ট,
এই হাসি খুশি থাকতে পছন্দ করি, অন্যকে হাসাইতেও পছন্দ করি, কিন্তু খুব ইন্টেনশন নিয়ে না ওকে আজকে হাসাবো, বিষয়টা কিন্তু এরকম না। নির্মাতা হিসেবে আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন, এটা Yeah. আপনার একটা পরিচয়ের জায়গা, কিন্তু অভিনেতা হিসেবে এই যে দিন দিন আপনি পরিচিত পাচ্ছেন, জনপ্রিয়তা বাড়ছে, এটা কি আপনার নির্মাতা সত্তার উপরে একটু চাপ পড়ে যাচ্ছে কিনা? নির্মাতা এবং অভিনেতা একসাথে কাজ করতে গেলে চাপ তৈরি হয়, আমার চাপ তৈরি হয়, আর অন্য প্রেশার আমি নিই না। একটু আগে একজনের সাথে কথা বলছিলাম যে শোনো, আমারও একটা বিজ্ঞাপনের কথাবার্তা হচ্ছে, কিন্তু তোমাকে আমি ডেট দিয়ে রাখতেছি, কিন্তু আমার ওই প্রজেক্ট যদি লক হয় তাহলে তোমার ডেট কিন্তু আমি খাইয়ে দিব, তুমি কি এটাতে রাজি? বলে হ্যাঁ আমি রাজি। আমি সে তাহলে রেকর্ড করে রাখো অথবা আমার টেক্সট পাঠাও, পরে তুমি তো মিথ্যা বলবো, আমাকে ব্লেম করতে পারো। সো আমি প্রেফার করি আসলে নিজেকে আসলে উপস্থাপন করতে, বা আমার পরিচয়টা আসলে ডিরেক্টর হিসেবে হোক, কারণ আমি ওইটাই হইতে চাইছি। মানে এটার জন্য কোনো ব্যাকআপ প্ল্যান রাখি নাই যে 2 মাস 6 মাস 1 বছর চেষ্টা করব, তারপরে যদি ফেল করি তাহলে অ্যাক্টিংয়ে চলে যাব কিংবা চাকরিতে চলে যাব, বিষয়টা ওরকম না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আগামী 5 বছর পরে আপনি নিজেকে কি হিসেবে পরিচয় দিতে চাইবেন? আমি তো নির্মাতা হিসেবে আমি এখনই প্রাউডলি পরিচয় দিতে চাই। এখন কেউ যদি নির্মাতা হিসেবে আমার না চিনে, সেটা আমার ব্যর্থতা, বিকজ আমি নির্মাতা হিসেবে ওর কাছে নিজেকে পৌঁছাতে পারি নাই। এখনও আমি নিজেকে আসলে নির্মাতার পরেও আমি নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে চাই। 5 বছর পরেও আমি যাতে পরিচয় দিতে পারি আমি একজন ভালো মানুষ। একদম। এইটুকু ইমপ্রুভমেন্ট যদি আমার হয় তাহলে আমি খুশি। প্রথম সিনেমা চক্কর, এটা তো আমরা দেখেছি অনেক প্রশংসিত হয়েছে। নেক্সট সিনেমা বা নেক্সট বড় পর্দায় আমরা কি কাজ দেখতে আমরা পাবো? আর পরে আগামী বছর শেষের দিকে, 26-এর শেষের দিকে উইন্টারকে ধরে ছবি করব। বাই দিস টাইম আমি একটু বিজ্ঞাপন তরঙ্গে ভাসতে চাই, কারণ আছে কিছু ব্যাপার, এটা ন্যাশনাল মিডিয়ামে নাই বলি। চক্কর দেখেছি একটু রহস্যধর্মী ছিল, ফ্ল্যাশ Thriller, ফিকশন yeah. ছিল। এর পরের প্রজেক্টটা কিরকম আসতে পারে? আমি জানি না, একটু hints দেওয়া যাবে? আমার 3টা গল্প এখন পর্যন্ত রেডি আছে, এর মধ্যে এই 3টার একটা করব, অথবা হুট করে নতুন গল্প আমার চলে আসতে পারে। আমি কমেডি গল্প বানাবো, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার স্ট্রেংথ আসলে থ্রিলার চেয়েও, আমার যে ফিকশনগুলো ছিল, ইভেন যেটা আমার বিজ্ঞাপনের মধ্যেও যেগুলোতে একটু ড্রামা থাকে, একটু হিউমার থাকে, ওই কাজগুলোই আমি করি বেশি। সো আমি একটু কমেডি বেসড করবো আর কি। আপনার প্রথম কাজটা তো মোশাররফ করিমের সাথে ছিল। হ্যাঁ। এরপরে কোন অভিনেতার সাথে আপনি মানে কাজ করতে চান বা আপনার প্ল্যান লিস্টে আছে তারা? এইটা আমি একদমই ভাবি না, এটা চরিত্র আসলে। আবার ওয়াই নট মোশাররফ করিম এগেইন, হইতেই পারে এটা। আমি কখনো এটা ভাবো না যে মোশাররফ করিম তো হলে, মোশাররফ করিম তো নায়ক না, তাহলে মোশাররফ করিম হলে চলবে না। আই ডোন্ট থিঙ্ক সো। আমি এটা এভাবে ভাবি না। আচ্ছা। তাই না? আমার চরিত্র যদি এভাবে যে আমি তো শাকিব খানও প্রপোজ করতে পারি, তাই না? হ্যাঁ, ওই প্রশ্ন তো একদম প্রাসঙ্গিক চলেই আসে যে না না, ঢালিউড সেটা হইতেই কিং পারে, এটা যিনি, খুব স্বাভাবিক ওটা, বাট শাকিব এমন খান। কোনো না। বাট আমার এখন পর্যন্ত আমার কোনো আই ডোন্ট হ্যাভ এনি স্টোরি ফর শাকিব খান, কারণ উনি যে স্টারডম নিয়ে যে ছবি করে, আমি বলি যে উনি ওই টাইপেরই ছবি করুক, এটাই ভালো। বাট আমি একটু স্টোরি ইসে তো থাকতে চাই, তো সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমার স্টোরির সাথে ওনার হয়তো ম্যাচ নাও হইতে পারে আর কি। আপনার পরিবারের কথাও জানতে চাই যে আপনার এই যে কাজ এবং আপনার যে চরিত্রগুলো আপনি নিজেকে ফুটিয়ে তোলেন, সব মিলিয়ে আপনার পরিবারের ভূমিকা কতটুকু আপনার ক্যারিয়ারে? পরিবারের তো একটা সাপোর্ট থাকেই, সেটা যদি আমি একদম আরও আগে থেকে আসি, মানে আমার পার্সোনাল পরিবারের চেয়ে একদম মা বাবা থেকে শুরু করে, আমার বাবা তো অনেক আগেই মারা গেছেন, ভাই বোন স্ত্রী সন্তান, সাপোর্ট তো আপনাকে লাগবেই। মানে সে এখন ফোন করলো, আমি যদি বলি যে আমি ব্যস্ত, এটা তো বুঝতে হবে। শুধু এইটা না, আপনার বন্ধু বান্ধব প্রেমিকা যা আছে সবারই এটা আসলে ওই সাপোর্টটা বুঝতে হবে। যদি এটা ওই সাপোর্টটা না থাকে তাহলে আসলে কেউ কাজ করতে পারে না। অ্যাটলিস্ট আমাদের এই মিডিয়ার এই কাজগুলো করতে পারবে না, তাই না? মানে আমি যখন সরোয়ার ফারুকের সাথে অ্যাসিস্ট করি, তখন একটা নাটক, একটা সিরিয়াল ছিল, নাম ছিল একান্নবর্তী, আপনি কি নাম শুনেছেন কিনা জানি না। শুনেছি। একান্নবর্তীর একটা ডায়লগ ছিল, এটার সাথে রিলেট করছি আমি অনেক পরে, তখন বুঝি নাই। তো একটা চরিত্র ছিল এরকম যে চরিত্রকে ফোন করে তার বয়ফ্রেন্ডে বলে যে তুমি কোথায়, বলে যে আমি, ওই চরিত্রটা আর কি ফিল্ম মেকার মহিলা, বলে যে আমি তো ওই শুটিংয়ের কাজে বাইরে, তোমার তো আজকে শুটিং না। তো তখন ওই ভদ্রমহিলা বলছিল, ফিল্ম মেকার ভদ্রমহিলা বলতেছিলেন যে শুটিং ছাড়াও অনেক কাজ থাকে। তো এই জিনিসটা আগে বুঝি নাই। তো শুটিং তো একটা পার্টিকুলার জায়গায়, এছাড়াও তো আগে পিছিয়ে অনেক কাজ থাকে। সো এই জিনিসগুলো আসলে পরিবারের মানুষই তো আসলে আপনাকে কনসিডার করবে। সো এই কনসিডারেশনটাই হলো সাপোর্ট, মানে অ্যাটলিস্ট বিরোধিতা করে নাই। তবে হ্যাঁ, মানে আমাদের যে এই লাইনে কাজ, আপনিও এই লাইনে আছেন, নতুন করে আপনাকে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। ইটস এ কাইন্ড অফ এডিকশন, তো এটা তো নেশার মতো এটা, তাই না? মিডিয়াতে বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রি বা ওটিটি ইন্ডাস্ট্রিতে বলা হয় যে সিন্ডিকেট মেনটেন করতে হয়।
এই বিষয়টাকে আপনি কিভাবে আমি দেখেন? এটা ফেসই করি না, আমি ডিরেক্টর হিসেবেও ফেস করি না, অ্যাক্টর হিসেবেও ফেস করি যদিও না। অনেকে বলে যে আপনারা নিজেরাই একটা সিন্ডিকেট, সেক্ষেত্রে আপনি কি আমরা বলবেন? কিভাবে সিন্ডিকেট যেমন ব্যাচেলর পয়েন্টের যে অমি ভাই, ওনাকে বলা হয় যে উনি নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গেই কাজ করে, এর বাইরে উনি যায় না। তো এই যে ব্যাপারটা যে নির্দিষ্ট কিছু মানুষের সাথে পরপর কাজ করে, এটা কি তারা মনে করে না, যে অমির একটা- সাথে ওই সিন্ডিকেশন আমার কোনো সময় না। অমি একজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, আচ্ছা, আমি একজন ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, আমি অমির অ্যাক্টর, অমি আমার ডিরেক্টর, সো ওইটা মেলানো যাবে না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আর আপনি যে কথাটা অমিকে নিয়ে যেটা দিয়েছেন, এটার উত্তরটা আমি দিই। আপনি কি হুমায়ুন আহমেদের সম্বন্ধে আপনার ধারণা আছে? জি জি অবশ্যই। উনি কাজ করতেন কাদের নিয়ে? তো উনি কি সিন্ডিকেট মেনটেন করতেন? ইটস এ কমফোর্ট জোন, আর কিছু না। যে মানুষটার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংই ভালো না, যে মানুষটাকে আমি ট্রাস্টই করতে পারবো না, তাহলে কি আমি তারকে এত বড় একটা চরিত্র আমি কিভাবে, আমি একটা লং জার্নিতে কিভাবে যাব? নায়ক নায়িকার সাথে বা মানে এই যে ডিরেক্টর নায়িকা টাইকের সাথে প্রেম হয়ে যায় কেন? এভাবেই তো হয়। আর মোশাররফ করিমের সাথে যে আমার রিলেশন, আমি বহু জায়গায় বলছি, মোশাররফ করিম যেভাবে আমি চলাফেরা করি, যেভাবে কথা বলি, এটা ছেলে মেয়ে না হলে তো আমাদেরও প্রেম হয়ে যেত, দুজনের সংসার ভেঙে যেত। মানে জিনিসটা তো এরকম। হেডলাইনে থাকতেন। হ্যাঁ, এখন এটা মোশাররফ করিমের জায়গায় এখন যদি এটা যদি বাদন হইতো, সাবিলা হইতো, স্বপ্ন ভার হইতো, অন্য কেউ হইতো, বা এরকম কম্বিনেশন যদি হইতো, তাহলে তো এই কি এর সামথিং রং, দেখছো এদের অবস্থা। হ্যাঁ, এই জন্যই মিডিয়ার লোকজন খারাপ, মানে জিনিসটা তো এরকম হয়ে যেত। সো এইটা আর সিন্ডিকেশন না। আমার যদি আপনাকে প্রয়োজন পড়ে, দরকারে, আমি তো আপনার বাসা পর্যন্ত চলে যাবো যে আপু আপনার আমার লাগবে এই কাজে, তাই না? আমি তখন বিজ্ঞাপনে, ফিল্মে, নাটকে আমি তখন প্রচুর পরিমাণে না, আমার এই ফিল্মেতে আপনি যদি হিসাব করে দেখেন কতজন নতুন, 3টা ছেলে মেয়ে নতুন, ওদের মতো করে ওদের বেস্ট এফোর্ট দিচ্ছে। এবং আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি অ্যাওয়ার্ড ফেওয়ার্ড আপ বিভিন্ন জায়গায় ওদের নাম আসতেছে। ইভেন দের শাশ্বত ধরেন, তখন আমার ছবি যখন করে তো শাশ্বত আমি চিনতামই না। তো নতুন তো বলা যায়। জিনিসটা কি হয়, সুমন ভাই অ্যাক্টিং টেটিং করে, তো সুমন ভাই হি ওয়াজ মাই, মানে ওয়ান অফ দ্য, কি বলবো, একটা লিডিং ক্যারেক্টার, তাই না? মানে সিনের সংখ্যা দিয়ে তো আপনি করতে পারবেন না। হ্যাঁ, এই পর্বে আমরা কিছু ছবি দেখবো বা ভিডিওস দেখবো এবং এটার বিহাইন্ড দ্য ফ্রেমের কথা একটু জানতে চাইবো আপনার থেকে। দেখি। যে মুহূর্তে তুমি আর নিজের দুঃখের কথা অন্য কাউকে বলার প্রয়োজন বোধ করো না, সেদিনই তোমার আসল মুক্তি। এটা কি আপনার জীবনবোধ থেকে? আমার জীবনবোধ থেকে সেটা বলবো না, এটা যদি আপনার সাথে কানেক্ট করে তাহলে আপনার জীবনবোধ থেকেও সেটা হইতে পারে। জিমের ছবি দেখছি, আপনি কি জিম টিম করেন? এরকম আমরা বেশ দেখলাম সোশ্যাল মিডিয়ায়। এটা মানে কি নিজেকে সামনে কি আমরা সিনেমার হিরো টিরো না না, দেখবো এটা অনেক এরকম আগের কিছু? ছবি, ওটা প্রায় অনেক আগের ছবি। আমার চিকনগুনিয়া হয়েছে 3 মাস ধরে, জিম টিম একদমই বন্ধ, এটা অনেক আগের ছবি। তখন আমি অনেক ওয়েট গেইন করছিলাম। ওকে। আমি রেগুলারই করি, আমি যেরকম উল্টাপাল্টা করি, আবার এরকম আমি আবার রুটিনও মেনটেন করি। আমরা সেকেন্ড ছবিটা দেখি। মানুষই সমস্ত প্রাণীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, আবার আর সবচেয়ে নির্বোধ। হ্যাঁ, এটা তো একদম অ্যাবসলিউট। এটা আপনি জাস্ট একটু রিকল করে দেখেন আপনার পিছনে, আপনার আশেপাশে মানুষগুলোই দেখবেন যে আল্লাহ ও এত বোকা। বিষয়টা এরকমই। আমরা এখন একটা র্যাপিড ফায়ার খেলবো, আপনি একটু না ভেবে উত্তরটা ঝটপট দিয়ে দেবেন। ওকে, না ভেবেই দিব। অভিনয় নাকি নির্মাণ? নির্মাণ। ওটিটি না টিভি? নাও ওটিটি। কমেডি নাকি সিরিয়াস চরিত্র? বোথ। বোরহান ভাই নাকি লাবু কমিশনার? বোথ। এরকম বোধ বললে তো হবে না। আমি তো দুটেই যদি হয় তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা, সেটে সবচেয়ে বেশি কার সাথে আড্ডা দেওয়া হয়? কোন আর্টিস্টের সাথে? মোশাররফ করিম। যদি বাস্তবে লাবু কমিশনার হতেন, কোন অপরাধটা প্রথম করতেন? লাবু কমিশনার তো আসলে, বাট আমি যদি কখনো মেয়র হই, ঠিক আছে, তাইলে আমি ঢাকা শহরে চেঞ্জ করে দিব, এইটুকু আমি বলতে পারি আর কি। লাবু কমিশনার পারবে না, এতটা ক্ষমতা নাই, বাট লাবু কমিশনার যদি কখনো মেয়র হয় তাহলে ঢাকা শহরের চিত্র কিছুটা হলেও চেঞ্জ করে দিবে। কিরকম পরিবর্তন আপনি ঢাকা শহরে দেখতে চান? প্রথমত যানজটে বড় একটা সিস্টেম চেঞ্জ নিয়ে আসতে হবে, মানে যদি সুযোগ থাকে আর কি। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে যে পলিটিক্যাল লেজুর বৃত্তি, মেয়রের সাথে যে বড় দলের যে লেজুর বৃত্তিটা, এটাকে আলাদা করে ফেলতে হবে। আচ্ছা, নিজের জীবনের উপর যদি সিনেমা বানাতেন কি নাম দিতেন? জীবন যেখানে যেমন। মোশাররফ করিম কো অ্যাক্টর নাকি বন্ধু? ভাই। পারসা ইভানা নাকি তানসিকা, কাকে বেশি এগিয়ে রাখবেন অভিনয়? অভিনয়ে আমি তো তানজিকা, মানে ক্রাশ শব্দটা বললে তো এটা খুব খারাপ শোনা যায়, এটা মানে তানজিকা আমিন হচ্ছে যে শি ইজ বিউটিফুল, আর পারসেভানা শি ইজ বিউটিফুল। ঠিক আছে, তো এখন কমপ্লিকেটেড অ্যানসার হয়ে হ্যাঁ, যাচ্ছে। তো এখন এটা হাইপোথেটিক্যালি দিতে হবে, তো দুজনের সাথেই আমার ভালো সম্পর্ক, ঠিক আছে।
ক্রাশকেই তাহলে আমরা আগায় রাখি, তানসিকা আমিনকেই, আমি তো এটা বলি নাই, আমি তো যেহেতু সে আপনার ক্রাশ। তানজিকা আমিন যেটা হচ্ছে কি, আমরা তো অলমোস্ট সেম এজ, আমাদের কাজের শুরু একই সময় থেকে হচ্ছে। আর ইভানাকে তো আমি ছোট মানুষ হিসেবেই দেখি, একদম ছোট বোনের মতো, আর তানজিকা আমিন হচ্ছে বন্ধুর মতো। সো এরকম আর কি জিনিসটা। ভয় পান কিসে? অন্ধকার। কালো রঞ্জন যদি আপনার লাইফের কোনো একটা প্রবলেম সলভ করতে আসতো, সেই কোন প্রবলেমটাকে সলভ করতে বলতো? কারণ জীবনে বর্তন আওলা লাগায়া ঝালাফালা করে দিত। বর্তমান আমাদের দেশের যে প্রেক্ষাপট, আমি আপনার সোশ্যাল মিডিয়াও দেখেছি এবং আমি আপনাকে দেখেছি জুলাই আন্দোলনের সময় আপনি মিডিয়াতে আপনার আওয়াজ সোচ্চার করেছিলেন। সব কিছু মিলিয়ে আমি আপনাকে যদি একটা প্রশ্ন রাখতে চাই যে বর্তমানে আপনি দেশের নাগরিক হিসেবে দেশকে কিভাবে দেখছেন? এক কথায় যদি বলা যায় একটু ট্রানজিশন পিরিয়ডে আছে আর কি। এইভাবে আসলে খুব বেশি দিন আসলে থাকতে দেওয়া যাবে না আর কি। একটা সিস্টেমেটিক ওয়েতে আসলে আসতে হবে, না হয় আমাদের নিজেদের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা খুবই ভয়ঙ্কর জায়গায় আমরা মানে ভয়ঙ্কর সিচুয়েশনে আমরা রেখে যাব আর কি। আমরা খুব ইমপ্রেশনস পলিটিক্যালভাবে, মানে এত ধৈর্য কম আমাদের, মানে আমাদের মানে সহই না আর কি, মানে কোনো কিছুই মাটিতে পড়ে না আর কি, এমনি ধর মার এই কাটাকাটি। এটা আমি পার্টিকুলারলি কোনো কিছু বলছি না, কেন দীপু দাসকে আগুনে পুরায় মারে ফেললো, কেন হাদিকে মারলো, কেন ওই বাচ্চাটাকে যে আগুনের ভিতরে তালাবন্ধ রেখে এটা করলো, এগুলো তো প্যাথেটিক। আচ্ছা, মানে আপনি শিল্পী হিসাবে না, আপনি মানুষ হিসেবেও আপনি এটা কিভাবে টলারেট করবেন? সো ওই জায়গা থেকে আসলে আমরা তো এই বাংলাদেশ তো আসলে আমরা চাই না। আমরা তো মানে শুধু যে বাংলাদেশ না, এটার নাম যদি বাংলাদেশ না হয়, যদি অন্য কিছু হইতো, আপনি পৃথিবীর যে কোনো দেশই হোক বা যে কোনো দেশের মানুষই হোক, আপনি তো এরকমটা আসলে চান না। এতটা অস্থিরতা, এতটা আনসার্টেনিটি আপনি কেন চাইবেন এটা? আপনি যে বেরোবেন, আবার বাসায় ফিরতে পারেন, আপনার জীবনের যেখানে নিরাপত্তা নাই, সবচেয়ে যেটা আপনার লাইফে আপনার চেয়ে গুরুত্বপূর্ণ তো আর, আপনার জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ তো আর কিছু নাই। যেখানে আপনার নিজের জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেখানে আপনি তো আর ভালো থাকার কোনো সুযোগ নাই। আমরা ভালো থাকার চেষ্টা করছি, আমরা প্রিটেন্ড করছি আমরা ভালো থাকার। এবং এইটা এখন মানে দেখেন, একটা দেশ, আপনি রাজনীতি করেন বা না করেন, রাজনীতি আপনাকে চালায়। সো যদি রাজনৈতিক স্থিরতা না আসে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আপনি যাই বলেন না কেন, আমি মানে স্পেসিফিকলি নাই বলি, যাই বলেন না কেন, ওইটা যে পর্যন্ত না আসবে, এই পর্যন্ত আসলে আপনি কখনোই, আমরা এই যে টকশো করতেছি, কথা বলতেছি, আমাদের সবার ভিতরে না এক ধরনের কনফিউশন, আনসার্টেনিটি, কি হচ্ছে না হচ্ছে। আমরা হাসতেছি, কিন্তু এই কালো রঞ্জনের মধ্যে বলতেছে, এই যে মানুষের শহরে মানুষগুলো হাসে, মনে হচ্ছে নকল, ফেক, ঠিক আছে, ভিতর থেকে হাসে না, মনে হচ্ছে দুঃখ চাপা দিয়ে রাখছে। সো আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম আর কি, যে আমরা একটা চাপা দেওয়া দুঃখের মধ্যে আমরা দিন যাপন করছি, আমরা প্রিটেন্ড করতেছি না, উই আর হ্যাপি। ভক্ত দর্শকদের জন্য কিছু বলতে পারেন, আর কালের কণ্ঠ স্টুডিওতে এসে কেমন লাগলো আমাদের সাথে কালের শেয়ার কণ্ঠ করবেন। স্টুডিওতে এসে তো খুবই ভালো লাগলো। কালের কণ্ঠ স্টুডিও যে এটাতে পুরোপুরি একটা পুরোদস্ত একটা টিভি হয়ে গেছে, আমার একটা ধারণা ছিল না। আপনাদের সাফল্য, উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং আমাদেরকেও ডাকবেন, আমাদের কোনো সাপোর্ট লাগলে নিশ্চয়ই আপনারা পাবেন, এবং আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। আর আমাকে যারা ভালোবাসেন, আমার অভিনয়, আমার নির্মাণ, তারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর আমার ডিম লাইট, ইটস এ ওয়েব ফিল্ম, এটা চরকিতে চলছে। তো নানা কারণেই আমি জানি যে আপনারা খুব ভালো নেই, দেশের মানুষ খুব ভালো নেই, তো তারপরেও যদি সময় করে, যদি সময় হয়, ডিম লাইট দেখতে পারেন। আমি এইটুকু কনফার্ম করছি যে আপনাদেরকে একটু হলেও আনন্দ দিবে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কালের কণ্ঠ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনার জন্য এবং আপনার ডিম লাইটের জন্য অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, এই ছিল কালের কণ্ঠের বিশেষ আয়োজন গসিপ অ্যান্ড গ্লিটসের আজকের পর্বের আয়োজন। নেক্সট এপিসোডে আমরা হাজির হয়ে যাব আপনার প্রিয় আরেকজন তারকার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, দেখতে থাকুন কালের কণ্ঠ।